এটার ব্যাপারে আপনি সন্দেহ প্রকাশ করছেন কেন? জি, আমি এটার উপরে একটা পোস্ট দিয়েছি গতকালকে। তো এটার কারণ যে মানুষের মনে নানা সন্দেহ, আমার নিজের মনেও সন্দেহ যে আসলে নির্বাচনটা আদৌ হবে কি। এই সন্দেহের কারণ কিন্তু ইউনূস সাহেব নিজেই সৃষ্টি করছেন, তার বিভিন্ন কন্ট্রাডিক্টরি বক্তব্যে এটা উঠে আসে। যেমন তিনি মালয়েশিয়াতে যাওয়ার পরে ওখানকার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে খুব স্পষ্টভাবে বললেন যে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে এবং আমরা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে দেব। খুব ভালো কথা। ঠিক সেই দিনই টিভি নিউজে একটা দেখলাম, উনি সিএনএ বলে আর কি, চ্যানেল নিউজ এশিয়া, এটা মানে সিঙ্গাপুরের একটা টিভি চ্যানেল, তাদেরকে ঢাকায় বসে সাক্ষাৎকার দিচ্ছে এবং সেখানে তিনি বলছেন যে মূল সংস্কার বা মৌলিক সংস্কার গুলো না করে নির্বাচন অনুষ্ঠিত হলে সে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং আগের মতোই অবস্থা। তো আমার প্রশ্ন এটাই যে আপনার যদি সেই কথাই মনে হয়, তাহলে আপনি এক এক জায়গায় যে এক এক কথা বলছেন কেন? এই যে বিতর্ক হচ্ছে, যে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হচ্ছে, এটার কারণ তো ওনার বক্তব্যগুলো। এখন উনি মালয়েশিয়াতে যে খুব স্পষ্ট ভাবে বললেন যে লন্ডনে যে উনি তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরে তার দপ্তর থেকে এটাও বলা হলো যে আমরা ফেব্রুয়ারি থেকেই, যদিও উনি নানান রকমের শর্ত দিচ্ছিলেন তার মধ্যে, যা পরে যেহেতু উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন যে মোটামুটি এখন তাহলে সেই দিকেই আগাচ্ছে। কিন্তু মানে সবচেয়ে ইন্ট্রিগিং ব্যাপার হলো উনি নিজেই আবার বলছেন যে এরকম অবস্থায় নির্বাচন দিলে আগের অবস্থায় ফেরত আসবে। তো তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে এইরকম অবস্থায় আপনি নির্বাচন দিতে যদি না চান তো সেটা আপনি স্পষ্ট করে বলেন না। দুই নাম্বার, আপনি যে এক বছর হয়ে গেল, আপনি তাহলে যে মৌলিক সংস্কার গুলো দরকার ওনার ভাষায়, যে নির্বাচন ব্যবস্থার সংস্কার, আইনের আহ, আইন বিভাগের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, এগুলো তো ছিল অগ্রাধিকার ভিত্তিতে হওয়া। ওনার তো প্রথম যেদিন ক্ষমতা উনি পেলেন বা দায়িত্ব নিলেন, সেই দিন থেকেই, তার পরদিন থেকেই তো এইগুলোর উপরে ওনার ফোকাস করা উচিত ছিল। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আইন শৃঙ্খলার ব্যাপারে উনি ওই খালি মুখেই বলেন, কিন্তু কোনো বাস্তব কি পদক্ষেপ নিলেন সেটা আমরা কেউ দেখলাম না। এবং আরেকটা সবচেয়ে দুঃখের বিষয় আমি বলবো, যে উনি এই অগ্রাধিকারের ভিত্তিতে যে সংস্কার কমিশন করতে যাচ্ছেন, ভালো কথা, কিন্তু আমরা দেখতে পেলাম যে সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পরেও 4-5 মাস পরেও উনি সে ব্যাপারে কোন রকম কোনো তার আগ্রহ দেখা গেল। ফলে হলোটা কি? এতে যারা সংস্কার কমিশনে ছিলেন, যারা প্রধান ছিলেন, তারা নিজেরাই এটা হতাশা প্রকাশ করছেন যে আমরা তাহলে আমাদেরকে আপনি ডেকে এই এই কষ্টটা কেন করালেন? যদিও সেখানে অনেক খাওয়া দাওয়া হয়েছে, ঠিক আছে, সেটা রাষ্ট্রের পয়সায়, মানে ইন্টারকন্টিনেন্টাল থেকে খাওয়ানো, মানে এটা তো কোনো বাদ মানে ডোনেশনের টাকা সব দিয়ে দাও, ভালো কথা। তো আপনি যখন এই সংস্কার গুলোতে আপনি যদি সিরিয়াস হতেন, তাহলে এটা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া উচিত ছিল, আপনি সেটা নিলেন। আপনি না নিয়ে কি করলেন, যেটা কোনো অগ্রাধিকারের মধ্যে ছিল না যে ব্যাপারগুলো, যেমন চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে যাবে, এটা তো আমরা শুনিও নাই কোনো। মানে উনি আসার পরেও এই কথা বলা, হঠাৎ একদিন শোনা গেল যে উনি এটা নিয়ে কাজ করছেন। প্লাস মানবিক করিডোর, প্লাস রোহিঙ্গা প্রত্যাবাসন, তারপরে কি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করো, এই যে কতগুলো ব্যাপার, জিনিসগুলো উনি একের পর এক করে গেলেন। তার চেয়েও বড় কথা, ওনার যেহেতু সময় কম, মানে এই ওনার যদি মনে হয়ে থাকে যে এই আমাদের অন্তর্বর্তী সরকারের মানে সময়, এই সময়ের মধ্যে ন্যূনতম যে সংস্কারগুলো, মৌলিক সংস্কার, এগুলো করে আমরা তারপরে ইলেকশন দিব। এখন ইলেকশন হলেই যে বাংলাদেশের সমস্ত সমস্যা শুরু হয়ে যাবে, এটা তো আমি আপনার অনুষ্ঠান বলতে আমি নিজেও বিশ্বাস করি না। আবার ওই একই রকম ব্যাপার। তো তাহলে আপনি এগুলো না করে আপনি সময় ব্যয় করলেন কিসে? আপনি খালি বিদেশে যান, একের পর এক বিদেশ সফর,
চিন্তা করা যায় যে 10 মাসে 11 বার বিদেশে গেছেন, এই মালয়েশিয়াটা ধরি না, এটা নিয়ে তো 12টা বলি। তো আপনি যদি সত্যিকার অর্থে আপনার উদ্দেশ্য ভালো হতো যে না, আমি কোনো দিকে কোনো সময় ব্যয় করব না, আমি জাতি আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছে দেশের জন্য কিছু করার, ফলে আমি কোনো দিকে কোনো সময় ব্যয় না করে আমি পুরো সময়টা এই জিনিসগুলোতে যাতে ভালোভাবে সম্পন্ন হয় সেটা আমি দেখব। আচ্ছা, একটা এই আর এরা এই সরকারের আরেকটা জিনিস লক্ষ্য করেছেন, এরা রাতের অন্ধকারে গভীর রাতে সক্রিয় প্রজ্ঞান করে। তো এটা নিয়েও আমার একটা হইচই হয়, কি ব্যাপার। তো আপনারা যদি স্বচ্ছতায় বিশ্বাস করেন, তো আপনাদের গভীর রাতে প্রজ্ঞাপন জারি করতে হবে। এই এই উদ্দেশ্য মানে জি। এই বিতর্ক সৃষ্টি, অহেতুক বিতর্ক সৃষ্টি করার কারণগুলো কি? এটা তো বুঝতে পারছি না আমরা। তো যার আচ্ছা, কারণে হচ্ছে কি, বলেন। জি, আমি বুঝতে পেরেছি আপনার ব্যাপারটা, নির্বাচন নিয়ে আপনার সন্দেহের কারণটা এটা ওনাদের কারণে সৃষ্টি হয়েছে। আমি এই সাম্প্রতিক সময়ে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটা হলো, আপনি দেখেছেন আজকে তো মানে 18 তারিখ অগাস্টের, 15 আগস্ট পালন নিয়ে নানা ধরনের ধূম্রজাল আমরা কিন্তু লক্ষ্য করলাম। আমরা লক্ষ্য করলাম যে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বললেন যে 15 আগস্টে কোনো কর্মসূচি গ্রহণ করা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং তারপরে একদিন ধানমন্ডির ওসিকেও বলতে শুনলাম যে ওনারা নাকি এই প্রেস সেক্রেটারির নির্দেশনাকে ফলো করছেন। এরপরে দেখলাম যে একজন রিক্সাওয়ালা, রিক্সা চালক, উনি ফুল দিতে এসেছেন, তাকে ধরে নিয়ে যে একটা হত্যা প্রচেষ্টা মামলায় আদালতে নেওয়া হলো এবং তাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো। পরে আবার দেখলাম যে সরকার সেই ওসিকে জিজ্ঞাসা করলো যে তুমি কিভাবে ওর বিরুদ্ধে তদন্ত করলা, এটা আমাদেরকে ব্যাখ্যা দাও। এই যে বিষয়গুলো, যে আসলে 15 আগস্ট যদি কেউ শোক পালন করতে চায়, যদি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড হয় নিষিদ্ধ, কিন্তু যদি কোনো ব্যক্তি পর্যায়ে কেউ করতে চায়, তাহলে সেটাকে আপনি আইনানুগ ভাবে কিভাবে বাধা দেবেন? এবং এটা নিয়ে যে কাজগুলো সরকার করছে, এই কাজটাকেই বা আপনি কিভাবে দেখবেন? এই যে আপনি যে খুব মানে মূল জিনিসটাতেই আপনি মানে টাচ করেছেন, এদের এই যে বিভিন্ন রকমের কার্যকলাপ গুলো, এটাতেই তাদের মানুষের সন্দেহ হচ্ছে এই সরকারের মোটিভ নিয়ে। তাদের মোটিভটা কি এটা নিয়ে, মানে কিছুক্ষণ আগে যেটা আপনি বললেন, আমিও পত্রিকায় দেখলাম যে ওইখানকার থানার ওসি বলছে যে আমরা প্রেস সেক্রেটারির নির্দেশনা মোতাবেক কাজ করছি। তখনই আমার এই যখন খবরটা দেখলাম যে প্রেস সেক্রেটারি কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কেউ, মানে তার সঙ্গে এটার কি সম্পর্ক আমি ঠিক বুঝতে পারলাম না। তার মানে দেখেন, সেখানে একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, স্বরাষ্ট্র সচিব আছে, পুলিশের আইজি আছে, ডিএমপি কমিশনার আছে। তো যে এটা এই নির্দেশনা যদি কারো দেওয়ার এখতিয়ার থাকে, সেটা হলো ডিএমপি কমিশনার, তার আন্ডারে ঢাকার থানাগুলো। তো সেখানে সে মানে প্রেস সেক্রেটারির নাম কেন করবে সে? তো তার মানে কি মনে হচ্ছে যে একটা সরকারের মধ্যে বিভিন্ন রকম সরকার আছে, এবং কে যে কখন কি কাজ করছে এই কোঅর্ডিনেশন তাদের মধ্যে নাই, দেখেই এই হযবরল অবস্থা। তারপরে দেখেন, আপনি আইন করে যদি আমার যদি সত্যিকার অর্থে তার জন্য ভালোবাসা থাকে, জাতির জনকের জন্য বা বঙ্গবন্ধু যেটাই বলেন, তিনি অনেক কাজ করেছেন যেটা আমি নিজেও পছন্দ করি না, এবং আমি এগুলো লিখেছিও, যে উনি মানে স্বাধীনতার, আমরা যে স্বাধীনতার যুদ্ধে সবাই ঝাঁপ দিয়ে পড়েছিলাম, আমি অবশ্য অস্ত্র হাতে নিই নাই। তো তার এটা তো তার ডাকেই আমরা গেছি। এটা এটা তো অস্বীকার করে, এটা তো আমাদের ইতিহাস পড়তে হবে না, আমি তো সাক্ষী এগুলো। হ্যাঁ। তো এখন তাকে তার পরবর্তী মানে 73 থেকে 75-এর মধ্যে তার অনেক কার্যকলাপের কারণে তিনি নিন্দিত হয়েছেন, বিতর্কিত হয়েছেন, খুব ভালো কথা। এখন একটা মানুষের স্বাধীনতা আন্দোলনে তার যে অবদান, এটা তো আপনি জোর জবরদস্তি মুছে ফেলতে পারেন না। এটা এটা তো অসম্ভব একটা ব্যাপার। আপনি বলতে পারেন তার ভালো দিক কোনটা, তার মন্দ। আমি একটা লেখার মধ্যে লিখেছিলাম যে তার 32 নাম্বার ভাঙ্গার উচিত ছিল না, সেখানে বলা উচিত ছিল যে এটা একটা জাদুঘর হবে। কিসের জাদুঘর? মহানায়ক থেকে খলনায়ক। তার ভালো দিকগুলা বলবেন, তারপরে তিনি যে খারাপ কাজগুলো সেটা, তারপরে আপনারা ওখানে ভেঙে দিবেন। হ্যাঁ। তো ভেঙে দেওয়ার অর্থ তো এই না যে তার মন, মানে মানুষের মন থেকে উনি মুছে গেছেন।
এবং মুছে যে যান নাই, এত কিছুর পরেও আওয়ামী লীগের এত অত্যাচার, এত কিছুর পরেও তো মানুষ সেখানে যাচ্ছে, মানুষ জি। খুলতে দেওয়ার চেষ্টা করছে। তো তার অর্থটা কি, যে আপনি কি এটা আইন করে বন্ধ করতে পারবেন? এটা হচ্ছে একটা অসম্ভব ব্যাপার। তো আপনার উচিত ছিল এই সরকার বা পরবর্তী সরকার যারাই আসছে তারা এমন কাজ করা